একটা অন্ধকার সেলের গায়ে যখন দেয়ালগুলো চেপে ধরে মানুষটাকে শ্বাসরোধ করতে আসে তখন সে বেছে নেয় মৃত্যুকে। কিন্তু প্রশ্ন হলো, সে মৃত্যু কি তার নিজের কৃতকর্মের একান্ত অনুশোচনা নাকি এক জঘন্য ষড়যন্ত্রের সূত্রপাত? আজকের গল্পটা কোনো সাধারণ অপরাধের গল্প নয়, এটি এমন এক চরম মানসিক খেলার বর্ণনা যেখানে একজন নিষ্ঠুর খুনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেই নিজের ফাঁসি চাইছে, আর পুরো দেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে এই নাটকের আড়ালে আসলে কোন বিষ লুকিয়ে আছে। ভাবুন তো, একজন মানুষের কথা যে 7 বছরের একটা নির্দোষ শিশুর সাথে যা করেছে তা মানব জাতির ইতিহাসে কলঙ্কের পরিচয় হিসেবে চিরকাল থেকে যাওয়ার মতো। এমন একজন পাশবিক অপরাধীর তো স্বভাবতই ঠান্ডা মাথা থাকার কথা। সে তো আইনের ফাঁক খুঁজে বের করবে, উকিলদের দিয়ে নতুন নতুন যুক্তি তৈরি করবে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে লড়বে। কিন্তু যখন সেই অপরাধীকে করা পুলিশি প্রহরার মধ্য দিয়ে আদালত কক্ষে আনা হয় তখন যা দেখা যায় তা যেন কোনো সিনেমার চিত্রনাট্যেরও ঊর্ধ্বে। আদালত চত্বরে যখন তাকে নামানো হয় তখন বাইরের পরিস্থিতি ছিল অগ্নিগর্ম। হাজার হাজার মানুষের বুক ফাটা ক্ষোভ, প্রতিহিংসার আগুন যেন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে সব ভস্ম করে দেওয়ার জো আছে। কিন্তু সেই ভয়ঙ্কর পরিবেশের মাঝেও অপরাধীর চোখে মুখে কোনো ভীতি ছিল না, বরং তার চেহারায় ছিল এক অদ্ভুত ফ্যাকাশে ভাব, যেন সে কয়েকদিন ধরে ঘুমানোর সুযোগই পায়নি। চোখের নিচে কালি পড়ে গেছে, মুখশ্রী ভারী হয়ে আছে, অপরাধ বোধের এক অদৃশ্য বোঝাই। ঠিক তখনই ঘটে সেই অবিশ্বাস্য মোড়। বিচারক যখন মামলার প্রাথমিক কার্যক্রম শুরু করতে যাচ্ছিলেন, হঠাৎ করে কাঠগড়ার লোহার গ্রিল ধরে ওই বলিষ্ঠ যুবকটা হুড়মুড় করে মেঝেতে বসে পড়ে, আর শুরু হয় এক নিখুঁত অভিনয়ের মতো কান্না। সে ডুকরে ডুকরে কাঁদতে থাকে এবং বিচারকের দিকে তাকিয়ে এমন এক আকুতি জানায় যা শুনে ঘরে বসে থাকা শীতল মস্তিষ্কের আইনজীবীরাও এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে তাকে আর বাঁচিয়ে রাখবেন না, সরাসরি ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে বলে। তার কাছে এখন জেলের অন্ধকার সেলটা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর লাগছে। এই যে তার এই আকুতি, এর পেছনের কারণ হিসেবে সে যা বলে তা শুনলে যে কারো রোমাঞ্চ হবে। সে দাবি করে জেলের দেয়ালগুলো যেন তাকে চেপে ধরে হত্যা করতে চায়। চোখ বন্ধ করলে সে ওই নির্দোষ শিশুটিকে তার সামনে দাঁড়ানো দেখতে পায়। শিশুটির চোখের দৃষ্টি তাকে ভেদ করে যায়, আর রাতের বেলায় তার কানের কাছে ভেসে আসে ওই ছোট্ট শিশুটির আর্তনাদ। সে খাবার খেতে পারে না, ঘুমাতে পারে না, বিবেকের যন্ত্রণায় তার মনে হচ্ছে মৃত্যুই তার জন্য একমাত্র মুক্তি। এই কথাগুলো যখন আদালত কক্ষের স্তব্ধতা ভেঙে তার মুখ দিয়ে বেরিয়ে আসে তখন পুরো পরিবেশ এক অদ্ভুত শোকে ভারী হয়ে ওঠে। শিশুটির শোকাহত পরিবার, যারা ঘাতকের অমানবিকতায় কোল খালি করেছেন, তারাও এই দৃশ্য দেখে ভেঙে পড়েন। এক মুহূর্তের জন্য মানুষের মনে হতে পারে হয়তো প্রকৃতির বিচার সত্যি মানুষের তৈরি আইনের চেয়ে অনেক বেশি নির্মম। হয়তো সত্যিই মানুষ আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজের বিবেকের কাছে কখনো দাঁড়াতে পারে না। কিন্তু আসল সত্যটা কি সত্যি এতটাই সহজ এবং আবেগপ্রবণ? এখানেই যে আসল টুইস্টটা লুকিয়ে আছে, সেটা বুঝতে হলে আমাদের অপরাধ মনোবিজ্ঞানের গভীরে যেতে হবে। অপরাধ বিশ্লেষক এবং দুর্ধর্ষ আইনজীবীদের একটা প্রতিষ্ঠিত তত্ত্ব আছে। তারা বলেন, সাধারণ মানুষ যখন কোনো ঘটনা দেখে আবেগে ফেসে যায় তখন অপরাধীরা তাদের ঠান্ডা মস্তিষ্ক দিয়ে পরবর্তী পদক্ষেপগুলো হিসাব করে। সোহেল রানার মতো একজন অভিজ্ঞ অপরাধী যে এতটা নিষ্ঠুরভাবে একটা শিশুর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং প্রমাণ লুকানোর জন্য যে চরম বুদ্ধি খাটিয়েছে, সে কি সত্যি এত সহজে ভেঙে পড়বে? একজন সিরিয়াল কিলার বা পাশবিক অপরাধীর মস্তিষ্কে সাধারণত এমন কোনো অনুশোচনা বা হ্যালুসিনেশন হয় না যা তাকে ফাঁসি চাইতে বাধ্য করবে। তাহলে এর পেছনের আসল কারণটা কি? এটি কি আসলেই বিবেকের দংশন নাকি একটা প্রাণঘাতী মাস্টার প্ল্যান? আইনের একটি অত্যন্ত পরিচিত ধারা হলো, কোনো ব্যক্তি যদি অপরাধ করার সময় মানসিক ভারসাম্যহীন ছিল কিংবা বর্তমানে তার মানসিক অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে সে নিজের কথা বুঝতে পারে না, তবে আইন তাকে সরাসরি ফাঁসি দিতে পারে না। এমনকি বিচারের রায়ের পরও যদি প্রমাণ হয় যে আসামি মানসিক রোগী, তবে তাকে ফাঁসির বদলে পাঠিয়ে দেওয়া হয় কোনো মানসিক সুস্থতা কেন্দ্রে।
আর একবার মানসিক হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ এবং আইনি জটিলতার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় বছরের পর বছর কেটে যায়। ভবিষ্যতে পরিস্থিতি বদলে গেলে কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসার সুযোগও তৈরি হয়। সোহেল রানা খুব ভালো করে জানে যে ওই শিশুর মেডিকেল রিপোর্ট, পারিপার্শ্বিক প্রমাণ এবং তার নিজের অবস্থানের ডাটা মিলিয়ে সাধারণ আইনে তার বাঁচার কোনো পথ নেই। সাধারণ উপায়ে সে ফাঁসি এড়াতে পারবে না, তাই সে হয়তো খেলছে এক চরম মানসিক খেলা। সে নিজেকে একজন পাগল বা মানসিক ভারসাম্যহীন হিসেবে প্রমাণ করার জন্য এই সাজানো নাটকটা মঞ্চস্থ করছে। সে জানে ফাঁসির দড়ি এড়ানোর এটাই হতে পারে তার শেষ এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আমরা যদি ইতিহাস খতিয়ে দেখি, অতীতে এমন অনেক জঘন্য অপরাধী আছে যারা ফাঁসির আসন থেকে ঠিকই এই মানসিক অসুস্থতার ছাতা ব্যবহার করে বেরিয়ে এসেছে। তারা আদালতে কান্নাকাটি করেছে, নিজের সাথে নিজে কথা বলেছে, হ্যালুসিনেশনের অভিনয় করেছে। সোহেল রানার ক্ষেত্রেও কি তা হচ্ছে না? সে কি আসলেই রামিসার ভূত দেখছে, নাকি সে দেখছে ফাঁসির মঞ্চে ঝুলে থাকা নিজের ভয়ঙ্কর ছবি? এই ঘটনা আমাদের সামনে একটা ভয়ঙ্কর বাস্তবতার চিত্র তুলে ধরে। আমাদের আইন ব্যবস্থা যেন এমন ধূর্ত এবং নিষ্ঠুর অপরাধীদের এই মানসিক ফাঁদ থেকে রক্ষা করতে পারে। যদি এটি সত্যি একটি নাটক হয়ে থাকে, তবে বুঝতে হবে অপরাধীরা কতটা সুচতুর হয়ে উঠেছে। তারা শুধু অপরাধ করেই ক্ষান্ত নয়, তারা আইনকে বোকা বানানোর জন্য নিজেদের মস্তিষ্ককে ব্যবহার করছে একটি অস্ত্র হিসেবে। এখন আসুন আমরা একটু অন্যদিকে তাকাই। ধরে নিন সোহেল রানা সত্যি এই যন্ত্রণায় ভুগছে, ধরে নিন প্রকৃতি সত্যি তাকে শাস্তি দিচ্ছে। তাহলে কি তার এই শাস্তিটা যথেষ্ট? একজন মা বাবার কোল যখন শূন্য হয়, যখন 7 বছরের একটা ফুলের মতো শিশুকে অমানবিকভাবে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তখন কি অপরাধীর এই কান্নাকাটি বা মানসিক যন্ত্রণা সেই শূন্যতা পূরণ করতে পারে? একটা পক্ষীয় বিচার হিসেবে আমরা কি তাকে এই অজুহাতে ছেড়ে দিতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হলে আমাদের আইনবিদদের, মনোবিজ্ঞানীদের এবং সমাজকে এক হয়ে ভাবতে হবে। প্রমাণ যদি সব তার বিরুদ্ধেই যায়, তবে তারা এই আকস্মিক মানসিক ভাঙনকে কোনোভাবেই ফাঁসি এড়ানোর পথ হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। কারণ এর পেছনে যদি সত্যি কোনো প্ল্যান থাকে, তবে এটি হবে আমাদের বিচার ব্যবস্থার জন্য এক চরম লজ্জার বিষয়। পুরো ঘটনাটি আমাদের সামনে একটি উন্মুক্ত প্রশ্ন রেখে গেছে। আপনারা কি মনে করেন এটি সত্যি একজন অপরাধীর বিবেকের অন্তর্দাহ, যেখানে সে তার কৃতকর্মের শাস্তি পেয়ে মানসিকভাবে ধ্বংস হয়ে গেছে, নাকি এটি একটি প্রাণঘাতী ষড়যন্ত্র যেখানে সে ফাঁসির দড়ি এড়ানোর জন্য মানসিক রোগী সেজে আইনের একটি দুর্বল জায়গাকে টার্গেট করছে? এবং সবচেয়ে বড় কথা, এমন একজন নিষ্ঠুর পাশবিক অপরাধীর কি এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? আপনার মনের ভেতরে যে উত্তরটা লুকিয়ে আছে সেটা নিঃসংকোচে আমাদের জানান। কারণ অপরাধীরা যখন আইনকে বোকা বানানোর নতুন নতুন পথ খুঁজে বের করে, তখন সমাজের মানুষের সেই জাগ্রত দৃষ্টিটাই হয় সবচেয়ে বড় শক্তি। আপনাদের মতামতই হয়তো এই ধরনের ষড়যন্ত্রকে ভেঙে দেওয়ার প্রথম পদক্ষেপ।